বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, আর এজন্য সকল সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, এ নিয়ে গঠিত কমিটি দ্রুতই ভাতার বিষয়ে সুপারিশ করবে। এছাড়া পদোন্নতি বঞ্চিত ৭৬৪ জন সরকারি কর্মকর্তাকে পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত দ্রুতই বাস্তবায়ন করা হবে। এদিকে প্রশাসনের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। দলীয় নয়, প্রশাসনে পেশাদার কর্মকর্তা চায় দলটি। দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দাম অনেকটা অসহনীয়, তাই বাজার দরের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ ভাতা দেয়া হবে তা ঠিক করা হবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, নতুন পে স্কেল ঘোষণা করতে দীর্ঘ সময় প্রয়োজন, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত। অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যেন বেনিফিট পায়, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব, চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ৭৬৪ জন পদমর্যাদা সহ সকল আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সচিবালয়ে অবস্থান নেন বঞ্চিত কর্মকর্তারা। সচিব দ্রুত প্রজ্ঞাপন জারির আশ্বাস দিয়েছেন। সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা ওনার একটা পদ পদবি একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। তখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে, সাথে সাথে আমাদের করণীয় একজনে দেরি হবে। এর আগে জনপ্রশাসন সচিবের কাছে প্রশাসন সংস্কারের সুপারিশ জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। নিয়োগ, পদোন্নতি সহ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দলীয় মানসিকতা থেকে বের হওয়ার সুপারিশ দলটির। আমরা কোনো দলীয় লোক চাই না, দ্যাট ইজ মাই পয়েন্ট। প্রশাসনের লোকজন হবে নিরপেক্ষ। সে একটা দল করতেই পারে যেহেতু ইজ এ ভোটার, কিন্তু তার যে লাইকিং বা ডিসলাইকিং উইল নট রিফ্লেক্ট ইন দি অফিস হি সার্ভস। বিএনপির প্রশাসন সংস্কার প্রস্তাবে জাতীয় নির্বাচনের 3 মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, জেলা প্রশাসক ফিটলিস্ট তৈরি ও আওয়ামী লীগ অনুসারীদের প্রশাসন থেকে দ্রুত অপসারণের সুপারিশ করা হয়েছে। ক্লিনজিং মেকানিজম মাধ্যমে এটা ক্লিনজ করে তারপর আপনি সামনে আগাবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা জানাবে গোটা জাতি, আর এজন্য প্রস্তুতিও সেরেছে গণপূর্ত বিভাগ। কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবছর বিজয় মেলার আয়োজন করছে উপজেলা প্রশাসন। যাদের রক্ত আর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে পরাধীনতার শিকল ভেঙে স্বাধীন আকাশে উড়েছে লাল সবুজের পতাকা, বিশ্বের বুকে জন্ম নিয়েছে ৫৬,০০০ বর্গমাইলের মানচিত্র, সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে গোটা চত্বর ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। ফুলের সাথে রং তুলির আঁচড়ে সেজেছে গোটা প্রাঙ্গণ। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছে সাভার স্মৃতিসৌধ। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। শুধু সৌধ প্রাঙ্গণ নয়, দিবসটিকে ঘিরে গোটা উপজেলা সেজেছে নতুন সাজে। উদযাপিত হবে বিজয় মেলা সহ নানা অনুষ্ঠান। আমরা আলোকসজ্জা করে সুসজ্জিত করেছি বিজয় মেলার জন্য। আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হলো যে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। রাষ্ট্রের পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছে ক্যাবিনেটের পক্ষ থেকে, সেগুলো আমরা যথাযথভাবে প্রতিপালনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। গোটা এলাকায় আনা হয়েছে নজরদারির আওতায়। থাকছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। পার্শ্ববর্তী যে আরও 4টা জেলা, সেই 4টা জেলাকে আমরা সমন্বিত পরিকল্পনা নিয়ে আসছি এবং ডিএমপির সাথেও আমরা সমন্বিত পরিকল্পনা নিয়ে আসছি। আমরা যেন আগে থেকেই এখানে এই ডাইভারশন দিতে পারি এবং যে গাড়িগুলো আসবে তাদেরকে এক লাইনে কিভাবে দ্রুত সময়ে পার করে দেওয়া যায়, এই জন্য আমাদের মধ্যরাত থেকেই পুরো ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর থাকবে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের শীর্ষ কর্তারা। এরপরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ।
মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। নতুন প্রজন্ম এবং তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে। তাদের আত্মত্যাগ আর প্রত্যাশাকে সম্মান জানিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ। পূর্ব তিমুরের রাষ্ট্রপতির সাথে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তার দেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রামোস হোর্তার যৌথ সংবাদ সম্মেলন। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর দেশে শূন্যতা তৈরি হয়। তাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার প্রত্যাশাকে সম্মান জানাতে হবে। এর জন্য গড়তে হবে নতুন বাংলাদেশ। Leader of the previous government had to flee from the country, and there was a vacuum in the country. And finally it was resolved by creating a new government headed by me. So we have to honor the expectations of the sacrifices made by the young generation and their supporters from the people by giving their lives and getting wounded in thousands. The aim is to create, as you mentioned, new Bangladesh. প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিগত সরকারের প্রতিহিংসা থেকে তাকে বাঁচাতে যারা অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে হোর্তা অন্যতম। আসিয়ান সদস্য হিসেবে তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবেন জানান প্রধান উপদেষ্টা। He was the one who jumped up to sign statements to protect me. And you remember many hundreds of people around the world who signed those statements again and again to protect me from the previous regime's anger against me. East Timor will be part of ASEAN very soon, and His Excellency has assured us as ASEAN member, he will try his best to make sure ASEAN supports us in the Rohingya issues, to restore Rohingyas back to Myanmar. So we discussed in details about how this can be achieved. এ সময় রামোস হোর্তা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তির রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পূর্ব তিমুরে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট হোর্তা। The only person with such respect in the world that can come to my mind is Mandela, John Kennedy, names that are easily recognizable, Mahatma Gandhi, Fidel Castro, Che Guevara. So Bangladesh are very fortunate to have such an unassuming, humble person leading this. We invite Bangladeshi companies to come and look for Timor-Leste. সম্পদশালী দেশ পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হিসেবে হোর্তার কূটনৈতিক ও বাণিজ্যিক সহায়তাকে বাংলাদেশ কাজে লাগাতে চায় বলেও জানান প্রধান উপদেষ্টা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা জয়দেবপুর রুটে নতুন করে চালু হয়েছে 2 জোড়া কমিউটার ট্রেন। ভোরের উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেছেন, গাজীপুরবাসী যাতায়াত সুগম করতেই বিশেষ ট্রেন দেয়া হলো। নতুন ট্রেন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। পরে বহুল প্রতীক্ষিত বিআরটি লাইনে বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। গাজীপুরের জয়দেবপুর থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন। দেখতে সাধারণ কমিউটার ট্রেনের মতো হলেও এর ভেতরটা মেট্রো রেলের মতো। দুই পাশে 2 সারি আসনের মাঝে যাত্রার বড় পরিসর। গাজীপুর থেকে ঢাকা এসে অফিস শেষে আবারও কর্মজীবীরা ফিরে যাবেন বাড়ি, এই লক্ষ্যেই জয়দেবপুর কমলাপুর রুটে চলাচল করত 2 জোড়া ট্রেন। তার সাথে যোগ হলো মেট্রো রেল আদলের আরও 2 জোড়া ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। এই ট্রেনটায় কর্মজীবী মানুষের এত একটা উপকার হয়েছে, আমরা যারা ঢাকায় যাওয়া আসা করি তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হয়েছে এই 2 জোড়া ট্রেন। নতুন ট্রেন চলাচলের খবরে রোববার ভোর থেকে স্টেশনে ভিড় করেন যাত্রীরা। তাদের বহুল কাঙ্ক্ষিত সেই নতুন ট্রেন উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরে মেট্রো রেলের আদলে নির্মিত এই কমিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্রম স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন রেলপথ উপদেষ্টা। জানান, আসছে বছর স্বাধীনতা দিবসে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রুটে আরও 2 জোড়া কমিউটার ট্রেন চালু হবে। যারা খেটে খাওয়া মানুষ, যারা অতটা অবস্থাপন্ন নন, তাদের জন্য আমরা এই যে আজকের এই কমিউটার ট্রেনটি
চালু করছি। এটার মাধ্যমে স্বল্প ব্যয় এবং স্বল্প সময়ে যাত্রীরা ঢাকায় পৌঁছতে পারবেন। পরে উপদেষ্টা সেখান থেকে যান গাজীপুরের শিবপুরের বিআরটি স্টেশনে। উদ্বোধন করেন র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের বাস চলাচল। বিআরটিসির 10টি এসি বাস দিয়ে শুরু হয়েছে এই যাত্রী সেবা। চলবে গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত। শিববাড়ি থেকে এয়ারপোর্টের ভাড়া নির্ধারণ করা হয়েছে 70 টাকা। এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গুলিস্তান গেলে গুনতে হবে আরও 70 টাকা। যাত্রীদের প্রত্যাশা, ভোগান্তি কমিয়ে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে এই সেবা। আশা করি আমাদের দীর্ঘ যে 12 বছরের যেই রাস্তার মধ্যে আমাদের দীর্ঘ যে জ্যামের মধ্যে বসে থাকা, সেটা আজকে আশা করি অবসান ঘটবে। রিসেন্টলি যেটা হয়েছে আমার সাথে, যে প্রতিদিন 2.5 ঘন্টা সময় লেগেছে, তো আশা করি এই সময়টা লাগবে না, 1 ঘন্টার ভিতরে যাতে আমি যেতে পারি, আমার প্রত্যাশা এটা। এই বিআরটিসি সেবা যদি স্বাভাবিকভাবেই যদি এটা মান ধরে রাখতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি যে গাজীপুরবাসী আমরা যারা আছি আমরা অনেক বেশি উপকৃত লাভ করব। এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি বিআরটি লেনের। বাস রুট উদ্বোধনের অনুষ্ঠানে তা দ্রুত সম্পন্নের আশ্বাস দেন উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন, প্রাইভেট কার ইত্যাদি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। আর এমন অবস্থায় আবারও বাংলাদেশে ঢুকে পড়তে পারে লাখো রোহিঙ্গা। কোনোভাবেই যেন তারা ঢুকতে না পারে, সেজন্য সরকারকে হার্ড লাইনে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আর জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সাথে কিভাবে যোগাযোগ বাড়ানো যায় তা নিয়ে সরকার ভাবছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। সহকর্মী মাহফুজ মিশু বিস্তারিত জানাবেন। গেল সপ্তাহ থেকে রাখাইনের গুরুত্বপূর্ণ শহর মংডুর নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। টানা বছর খানেকের লড়াইয়ের পর শহরটির দখল নেয় এই বিদ্রোহী গোষ্ঠী। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিটিও এখন বিদ্রোহীদের কবজায়। এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 270 কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণও হারিয়েছে জান্তা সরকার। এরই মধ্যে এক জেনারেল সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বন্দী ও সেনাঘাটির ভেতরে অনেক মরদেহ পড়ে থাকারও খবর বেরিয়েছে। পশ্চিম রাখাইনে এই অস্থিরতায় বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছে অনেক রোহিঙ্গা। বাংলাদেশের সাথে মিয়ানমার রাষ্ট্রের ওইভাবে সীমান্ত এখন নেই। এখন বাংলাদেশের সাথে সীমান্তটা গণ্য করতে হবে আরাকান এবং বাংলাদেশের সীমান্ত। আরাকানে যেসব রোহিঙ্গা আছে তাদের অনেকে বাংলাদেশের দিকে আশ্রয়ের জন্য আসার সংখ্যা আছে, এই সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। সেই জন্য বাংলাদেশের বর্ডার ম্যানেজমেন্ট অ্যালার্ট থাকার ব্যাপার আছে। 37,000 রোহিঙ্গা আরাকান আর্মি জড়ো করে রেখেছে, উদ্দেশ্য একটা বাংলাদেশে পোষণ করা। এই মুহূর্তে বাংলাদেশে উচিত হবে একজনও রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে। দরকার হয় শত শত রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা। এটার সময়, এটা হলো সময়ের দাবি, কারণ আমরা একটা গরিব দেশ। সেই 2017 থেকে নেপিদোর সাথে দ্বিপাক্ষিক যোগাযোগ কিংবা বেইজিং সহ ত্রিপক্ষীয় উদ্যোগ সফল হয়নি কোনোটাই। এমন অবস্থায় দ্রুততম সময়ে আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি তাদের পাশে থাকতে সরকারকে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জটা হলো আরাকান আর্মির সাথে কোনো না কোনোভাবে এঙ্গেজ হওয়া, অর্থাৎ ওদের সাথে যোগাযোগ স্থাপন করা। এই যোগাযোগটা তো প্রধানত রোহিঙ্গা প্রশ্নে। রোহিঙ্গাদের পাঠাতে হলে আরাকান আর্মির সম্মতি, সহায়তা, অংশীদারিত্ব লাগবেই। দ্বিতীয়ত, মিয়ানমারের সাথে এতদিন আমরা যে বাণিজ্য করেছি সেটা আসলে এখন আরাকান আর্মির সম্মতির মাধ্যমে আরাকানের সাথেই করতে হবে। চীনের জন্য মিয়ানমার যেমন তাদের কূটনৈতিক দরজা, ভবিষ্যতের স্বাধীন রাখাইনের জন্য কূটনৈতিক দরজা কিন্তু বাংলাদেশ। ভবিষ্যতে বাংলাদেশের সমর্থন স্বাধীন রাখাইনের প্রয়োজন হবেই। আমরা যদি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে যে ঠিক আছে আমরা তোমাদের সকল প্রকার সহযোগিতা করব, বিনিময়ে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণের ব্যাপারে তোমাদের একটা আমাদের নিশ্চয়তা দিতে হবে, তবে একটা কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসার সম্ভাবনা আছে। সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বলছেন, নতুন করে কাউকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতিতে নেই বাংলাদেশ। পাশাপাশি রাখাইন রাজ্যের ভবিষ্যৎ কোন দিকে যায় সেটিও সরকারের ভাবনায় আছে বলে জানান তিনি। আমাদের উচিত হচ্ছে অর্ডারটা নিয়ন্ত্রণ করা, দ্বিতীয় নতুন ফ্লো অফ রিফিউজি যাতে না আসে সেটা বন্দোবস্ত করা। ফাইনাল ডিসপেন্সেশন যতক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না তারা কি একটা স্টেট হবে। অন্যদিকে যদি স্টেট না হয়
কনফেডারেশন হয়, আমাদের তো তখনও তাহলে এই আরাকান আর্মি এবং নেপিডো দুটোর সঙ্গে যোগাযোগ ডিল করতে হবে। এই অবস্থাতে উই শুড নট রাশ ইনটু এনি ডিসিশন, উই হ্যাভ টু ভেরি কেয়ারফুলি ওয়াচ দিস, এবং এন্ড উই ক্যান অ্যাফোর্ড টু ওয়াচ বিকজ দ্য লাস্ট অ্যাক্ট হ্যাজ নট বিন পারফর্মড। 2017 সালে একসাথে প্রায় 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যে এখন আছে আরও 5 লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় প্রথমবার কোনো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেফ হোমে নেওয়া হলো। সকালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। প্রায় 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের এই সাবেক কর্মকর্তাকে। তবে জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া গেছে তা তদন্তের স্বার্থে এখনই বলতে নারাজ তদন্তকারী কর্মকর্তা। গুলিবিদ্ধ যাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সে নিজেও একজন পুলিশ সদস্যের ছেলে, নাম ইমাম হোসেন তাইম। যে একের পর এক গুলি করছে সে যাত্রাবাড়ী থানার তখনকার ওসি। জুলাই আন্দোলনে শুধু যাত্রাবাড়ী এলাকায় নির্বিচারে গুলি করে বহু মানুষকে হত্যা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি সেই ওসি আবুল হাসান। তাইমকে গুলি করার পর থানায় নিয়ে চেহারা বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত সাবেক এই পুলিশ কর্মকর্তা। রোববার সকালে কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে আনা হয় আসামি আবুল হাসানকে। প্রায় 5 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তবে কী তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে বলেনি তদন্তকারী কর্মকর্তা। জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও তদন্ত সংস্থার অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করা এবং অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের 12 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে সুপারিশ, তিনি এসব সুপারিশের বাস্তবায়ন করবেন। আওয়ামী সরকারের দোষর হিসেবে পরিচিত বিচারপতিদের পদত্যাগের দাবিতে 16 অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই দিন দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের অপসারণের দাবি তোলে বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ। আন্দোলনের মধ্যেই 12 বিচারপতিকে ডাকেন প্রধান বিচারপতি। সিদ্ধান্ত হয় বিচার কাজ থেকে বিরত থাকবেন তারা, কারণ তাদের বিরুদ্ধে উঠেছে অনিয়ম, দুর্নীতি ও ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখা এবং সহায়তার অভিযোগ। এছাড়াও বিভিন্ন সময় পক্ষপাতমূলক এবং বিতর্কিত আদেশ দিয়েছিলেন তারা, যেসব তদন্ত করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। 12 বিচারপতির সে তদন্ত প্রতিবেদন সুপারিশ সহ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। নিয়ম অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন রাষ্ট্রপতি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। পুলিশ যেন আর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রস্তাব তৈরি করছে বাহিনীটির সংস্কারে গঠিত কমিশন। অস্ত্র ব্যবহারের নীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের বিভিন্ন দেশের মডেল অনুসরণ করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান সফররাজ হোসেন। সকালে পুলিশ সংস্কার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রিয়জন হারানো মানুষের কথায় ওই বাহিনীটির নৃশংসতার চিত্র উঠে আসে। নিজের খরচে পড়াশোনা করছে, রাষ্ট্রীয় খরচে পড়াশোনা করছে, সেই সন্তানকে হারাইছে। আমরা কি ভালো থাকতে পারি? কেন আমাদের মেরে কেন নেন না? এক একটি গুলিতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে একটি করে তাজা স্বপ্ন। সেই স্বপ্নের সারথীরা আজও বয়ে বেড়াচ্ছেন প্রিয় মানুষের স্মৃতি। আমার ছেলের ছবিটা দেখে কি সুন্দর ছিল, বাপের কাঁধে ছেলের লাশ, সেদিন পৃথিবীটা আমার মাথায় পড়ে গেছিল। অস্ত্র হাতে পুলিশ কতটুকু নৃশংস হতে পারে তার প্রমাণ পাওয়া যায় স্বজনহারাদের কথায়। কারো সন্তান হারিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে, ভিন্ন রাজনৈতিক আদর্শের কারণে কারো বা খোঁজ নেই গত 10 বছর ধরে। 15 বছর ধরে পুলিশের হাতে নির্যাতিত পরিবারের সদস্যরা পুলিশ সংস্কার কমিশনের বৈঠকে তুলে ধরেন তাদের অসহায়ত্ব। আমার ভাই চিকিৎসা পায় নাই, বলতেছে বাপি তো কোনো চিকিৎসা চলবে না, সে তো কলেজের আসামি। আপনারা জনগণের রক্ষক, কেমন রক্ষক আপনারা?
আপনাদের কাছে আপনার অনুরোধ থাকলো, আমরা অতীতের খারাপ কিছু বলতে শুনতে চাই না, এখন আমাদেরকে যত তাড়াতাড়ি পারে আমাদের সন্তানের হলেই দেন। আমার ছেলে 10টা বন্ধু নিয়ে সেদিন আসছিল, 9 জন ফিরে গেছে, আমার ছেলে ফিরে আসে নাই। এক রিস্কাওয়ালা বাবারা আমার ছেলের দেহটারে রিস্কার মধ্যে ঝুলায়া কত হাসপাতালে দৌড়াইছে, চিকিৎসা করে নাই। ভুক্তভোগীরা জানান, গুম অথবা নির্যাতনের ঘটনার পর উল্টো পুলিশের পক্ষ থেকেই তাদের উপর চালানো হয়েছে নিপীড়ন। পুলিশ যাতে আর কোনো দিনই রাজনৈতিকভাবে ব্যবহার না হয় সে ব্যবস্থা নিশ্চিতে একমত হন উপস্থিত সকলেই। পুলিশ আর ঘুষ এই শব্দ দুটো পৃথক করার দাবিও জানানো হয় বৈঠকে। আমাদের যে এত মানুষ জীবন দিয়েছে দেশটা গড়ার জন্য, পুলিশকে চাই, আমরা পুলিশকে দেখতে চাই, সেটা করতে হলে তাদেরকে একটা কিছু বলতে একটা ফ্রেমে আনতেই হবে। কমিশনের প্রধান বলেন, প্রতিপক্ষ নয়, পুলিশ যেন জনগণের জন্য কাজ করতে পারে সে লক্ষ্যেই তৈরি হচ্ছে সংস্কার প্রস্তাব। আগ্নেয়াস্ত্রের ব্যবহারটা মিনিমাম যাতে হয়, অর্থাৎ অন্য জিনিস আমরা ব্যবহার করতে চাচ্ছি উন্নত দেশে যেরকম করা হয় আর কি, মানে ইউরোপের উন্নত দেশ বলতে আমেরিকার কথা না, ইউরোপের বিভিন্ন দেশে বা ইংল্যান্ডে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয় সেই ধরনের একটা আমরা জন্য সুপারিশ করছি। সেগুলো হয়তো সরকার সম্মতি হলো, ধীরে ধীরে সেগুলো সংগ্রহ করে প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশ বাহিনীকে, যাতে ভবিষ্যতে যাতে পুলিশ বাহিনী অনেক শান্তিপ্রিয় থাকে এবং যদি সত্যি সত্যি কখনো প্রয়োজন হয় প্রাণহানিকর কোনো অস্ত্র যেন ব্যবহার তারা না করতে হয় আর কি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশদাতা সকল পুলিশকেই দ্রুততম সময়ে চিহ্নিত করার দাবিও জানানো হয় মতবিনিময় সভায়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের বিষয়ে নির্বাচিত সরকারের উপরে ছেড়ে দিন, নতুবা অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ভালোবাসা কমবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে মোহাম্মদপুরের ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেই অনুষ্ঠানে তিনি বলেছেন, শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না। শান্তি শৃঙ্খলা রক্ষা এবং পাড়া মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান রিজভী। গত 50 বছরের রাজনৈতিক দলগুলো কিছু করতে পারেনি, এখন অন্তর্বর্তী সরকার সেগুলো করছে। উপদেষ্টার এমন বক্তব্য বেমানান বলেও মন্তব্য করেন তিনি। একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না, নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা বিএনপি করেছে। কিন্তু সামগ্রিক চাঁদাবাজি করতে হলে, বন্ধ করতে হলে সেটা সরকারকেই দায়িত্ব নিতে হবে। আর আপনার একজন উপদেষ্টা বলেন যে 50 বছর কিছু করতে পারেনি রাজনৈতিক দলগুলো, আমরা করছি। এইটা আমি মনে করি এক ধরনের অহংবোধের অভিব্যক্তি। দলীয় নয়, পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপির প্রশাসন সংস্কার কমিটি। সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ করে প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। প্রস্তাবে প্রশাসনকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে। প্রতিটি নির্বাচনের 3 মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনার কথা বলছে কমিটি। জেলা প্রশাসক নিয়োগে ফিট লিস্ট করার প্রস্তাবও দেওয়া হয়। দীর্ঘদিন ধরে একই পদ একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির পরামর্শ দিয়েছে বিএনপির সেই কমিটি। আর বিগত সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের তাগিদও দেওয়া হয়েছে প্রস্তাবে। তাছাড়া প্রশাসনে যারা বছরের পর বছর পদোন্নতি পাননি তাদেরকেও বিবেচনায় রাখার সুপারিশ করা হয়েছে। যেহেতু সংস্কার এই ইলেকশনের কথা নয়, প্রত্যেক ইলেকশনের আগেই 3 মাস আগে, ইলেকশন শিডিউল 3 মাস আগে যদি এটা করা হয় তাহলে প্রত্যেকেই একটা অ্যাসিওর যেন একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই কারণে আমরা এই প্রস্তাবটা করেছি। এটা চাইলেই 12 মাসের মধ্যে প্রবাসী থেকে বাংলাদেশিদের ভোট প্রয়োগের ব্যবস্থা করা সম্ভব। আর এর জন্য কেবল প্রয়োজন জাতীয় পরিচয়পত্র। সকালে জাতীয় প্রেস ক্লাবে আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণ প্রক্রিয়া শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেছেন বক্তারা। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণেরও দাবি জানানো হয়। ধারণা করা হয় সারা বিশ্বে প্রায় 1.5 কোটি বাংলাদেশি প্রবাসী আছেন। বাংলাদেশের অর্থনীতিতে যাদের রেমিটেন্স একটি বড় নিয়ামক, অথচ সেই রেমিটেন্স যোদ্ধাদের নেই ভোট দেওয়ার সুযোগ। এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সেমিনার করেছে গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস।
যেখানে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেছেন, সরকার চাইলে 1 বছরের মধ্যেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সবার আগে এনআইডি নিশ্চিত করতে হবে, আর এটা 12 মাসের মধ্যেই করা সম্ভব। এনআইডি পকেটে থাকলেই ভোটাধিকার সহ আরও 22 থেকে 23টি সুবিধা পাবেন প্রবাসীরা। অতীতের কোনো সরকারই প্রবাসীদের নিয়ে ভাবেনি। প্রবাসীদের এমন অভিযোগের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের দাবিটি ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণভাবে এর সাথে একমত পোষণ করছি এবং সেই জন্যই তারা অফিসিয়ালি আমাদের কাছে দাবি করার আগেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই বার্তাটি পৌঁছে দিয়েছি। সেমিনারে জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান বলেন, সরকারের ইচ্ছা আর এম্বাসিগুলোর সহযোগিতা থাকলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সম্ভব। এম্বাসি নতুন করে কাঠামো তৈরি করা যায় এবং নতুন ডিভিশন করা যায়, যার মধ্যে একটা প্রধান ডিভিশন হবে এনআইডি ডিভিশন। এনআইডি তৈরি করার ভার আমরা এম্বাসির উপরে ছেড়ে দিতে পারি 3-4 জন, কনসুলার ডিভিশন, এনআইডি ডিভিশন এবং ওই যে বললাম ইকোনমি ডিভিশন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আজও ঢাকার নবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রথমে নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। পরে নয়নশ্রী, বাড়ুয়াখালী, জয়কৃষ্ণপুর ও শিকারীপাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন তিনি। 8,000 অসহায় মানুষ সহায়তা পেয়েছেন। শীতবস্ত্র পেয়ে নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান হতদরিদ্ররা। আজ তৃতীয় ধাপে নবাবগঞ্জের 14টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ শেষ হয়েছে। পর্যায়ক্রমে দোহারের 8 ইউনিয়ন এবং 1 পৌরসভায়ও শীতবস্ত্র বিতরণ করা হবে। সবসময় এই অঞ্চলের মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতি বছর আমি কম্বল নিয়ে এই শীতের সময় আপনাদের সাথে দেখা করি। আপনাদেরকে শীতের বস্ত্র অর্থাৎ কম্বল আপনাদের হাতে আমি একটি করে দিয়ে যাই। আপনারা আমাকে দোয়া করবেন, আপনাদের পাশে আমি থাকতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। স্বর্ণের দাম ভরি প্রতি কমেছে সর্বোচ্চ 1,773 টাকা। এর ফলে 22 ক্যারেটের দাম পড়ছে 1,38,498 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমেছে। 31 অক্টোবর দেশের বাজারে স্বর্ণের প্রতি ভরির সর্বোচ্চ দাম ছিল 1,43,526 টাকা। এরপরে কয়েক দফা দাম ওঠানামা করে। নতুন দর অনুযায়ী প্রতি ভরি 21 ক্যারেটের দাম 1,32,200 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে 93,020 টাকা। জমকালো আয়োজনে শেষ হয়েছে স্বপ্ননিবাস এসেটস লিমিটেড এর 2 দিনব্যাপী বর্ষপূর্তি একক আবাসন মেলা। রাজধানীর মোহাম্মদপুরে চেলিস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুলাইমান শাওন। উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান রাহাত, পরিচালক সৈয়দ নাজমুল করিম সহ অন্যরা। ডাউন পেমেন্টের নেই ভয়, কিস্তি দিলেই স্বপ্ন জয়, এই স্লোগান সামনে রেখে মাত্র 51টি প্লটের জন্য অনেক অফারের সমারোহ নিয়ে স্বপ্ননিবাসের বর্ষপূর্তি আবাসন মেলা হয়। 2 দিনই মেলা প্রাঙ্গণে ক্রেতা সাধারণে উপচে পড়া ভিড় ছিল। খুলনা রেল স্টেশনের স্ক্রিনে ছাত্রলীগ ও শেখ হাসিনার বার্তার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে রেলওয়ে পাকশি বিভাগের ডিভিশনাল ম্যানেজার কর্তৃক গঠিত এই কমিটি। এ সময় ডিজিটাল স্ক্রিন বোর্ড ঘুরে দেখেন তারা। জানান 3 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা। ঘটনায় জড়িতদের আনা হবে শাস্তির আওতায়। শনিবার রাতে হঠাৎ করে খুলনা রেল স্টেশনের মূল ফটকে ডিজিটাল বোর্ডে লেখা ওঠে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেরার বার্তা। এছাড়া শেখ হাসিনা ফিরবে এমন আশাবাদের বার্তাও ফুটে ওঠে ওই ডিজিটাল ডিসপ্লেতে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যিনি, উনি কমিটি গঠন করছে। ওইখান থেকে বলছে যে আমাদের সকালে সাগরদাড়ি ধরে চলে আসতে ঘটনাস্থলে। এই তো আমরা সাগরদাড়িতে আসছি, এখন দেখি ওইটার কানেকশন কোথায় ছিল বা কারা নিয়ন্ত্রণ করছিল, কি ছিল, এটাই।
ফেনীতে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সকালে সদরের ধলিয়া ইউনিয়নে এই আর্থিক সহায়তা প্রদান করে শিকড়ের সন্ধান নামের একটি সংগঠন। আয়োজকরা জানিয়েছেন, জেলায় আহত 60 জনের মাঝে সহায়তা দেওয়া হয়েছে 15 লাখ টাকা। আহতদের চিকিৎসা খরচ বহনে এ সময় সরকারের প্রতি দাবিও জানান আয়োজকরা। পাশাপাশি ছাত্র জনতার ত্যাগ যেন বৃথা না যায়, তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সিলেটে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জকিগঞ্জের মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। অংশ নেয় প্রাথমিক মাধ্যমিকে প্রায় 2000 শিক্ষার্থী। উৎসবমুখর পরিবেশে পরীক্ষা শেষে অংশগ্রহণকারীদের হাতে শিক্ষা উপকরণও তুলে দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আগামী 31 জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সিরাজগঞ্জের বেলকুচিতে রান্ধুনিবাড়ি গ্রামবাসীর উপরে সন্ত্রাসী হামলা ও ডাকাতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে উপজেলার রান্ধুনিবাড়ি বাজারে মানববন্ধনে অংশ নেন শতাধিক গ্রামবাসী। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় থেকে সাটিয়া গ্রামের শফিকুল, জুয়েল সহ বেশ কয়েকজন সন্ত্রাসী কায়দায় গ্রামবাসীর উপরে নির্যাতন ও চাঁদাবাজি করেছে। এখনও পর্যায়ক্রমে তারা আধিপত্য বিস্তার করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। এছাড়া গত 8 ডিসেম্বর স্থানীয় বাসিন্দা নাজমুল সহ কয়েকজনের উপরে হামলা চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও গ্রেফতার হয়নি কেউ। অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাকের নবম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড 2024 পেলেন 16 সাংবাদিক। সকালে ডেইলি স্টার সেন্টারে আয়োজিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর সেখানে সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন, রেডিও সহ মোট 6টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। অভিবাসন খাতে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের জন্য পুরস্কৃত করা হয় সাংবাদিকদের। এক্ষেত্রে সঠিক তথ্য, অনুসন্ধানের গভীরতা এবং মানের উপরে ভিত্তি করে প্রতিবেদনগুলো মূল্যায়ন করা হয়। পুরস্কার তুলে দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।